কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না। কে মামলা করবে সেটা নিয়ে ঝামেলা, আমি করেছি না আমি করেছি, এই কে আওয়াজটাকে মেটাক। ক্লাস 10 পাস কুণাল ঘোষ ঠিক করবে একজন বিচারপতি কিভাবে বিচার করবে। কুণাল ঘোষের কোয়ালিফিকেশন তো ক্লাস 10। 10 পাস একজন বিচার করবে? কুণাল ঘোষ বলেন যে তার বাবা মা নাকি ডাক্তার ছিলেন। ডাক্তার বাবা মা ছেলে মেয়ে ক্লাস 10 পাস আমি জানি না হয় কিনা। তো ওই সময় বাচ্চা বাচ্চা চুরি হতো প্রচুর, চেঞ্জ হয়েছে কিনা তাও আমি জানি না, আমি সেই বিষয়েও যাচ্ছি না। কিন্তু কুণাল ঘোষ ন্যূনতম শিক্ষা অর্জন করুক, তারপর হাইকোর্টের বিচারপতি বিচার ব্যবস্থা এগুলো নিয়ে মন্তব্য করবেন। 10 পাস একজনের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য, তা কুণাল ঘোষের মতো জেল খাটা চোরের নেই। মেন হচ্ছে মামলাটা বোর্ডের অ্যাপিল, এটা হচ্ছে মেন। যা উত্তর দেওয়ার দিতে পারবে, ডকুমেন্টস বোর্ডের কাছে আছে, বোর্ড উত্তর দিতে পারবে। বোর্ডের মামলা আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, প্রতীক ধরছেন, দুজনে অত্যন্ত ভালো আইনজীবী, আরো অনেক সিনিয়র আইনজীবীরা ছিলেন, সবার আলাদা করে নাম নিচ্ছি না। এবার কোর্ট যখন বললো যে প্রত্যেক সাইড থেকে একজন করে বলো কেউ করবে, বাদ বাকিরা তাকে সাপ্লিমেন্ট করতে পারো। এবার তারা বলছেন একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন আমি প্রথম থেকে ছিলাম আমি করব। প্রতীক ধর বললেন আমার কিছু পয়েন্ট আছে এগুলো বলার। তখন তাদের মধ্যে একটা ঝামেলা হলো কোর্টের মধ্যে, আমরা দেখলাম যে বেকার ঝামেলা, কারণ তারা জানে ফ্যাক্টে তাদের কাছে, একদম জয়ের সামনে ফ্যাক্টে তাদের কাছে কিছু নেই। তারা জানে যে কোর্টে এসে এক্সামিনাররা, যে এক্সামিনার নাম বোর্ড দিয়েছিল, তারা স্বীকার করে গেছে যে অ্যাপটিটিউড টেস্ট বলে কিচ্ছু হয়নি। এটা তারা জানে আজকের দিনে প্যানেল বলে কিছু নেই। ব্রেকআপ অফ স্কোর অলরেডি পাবলিশ হয়েছে। এরা জানে যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, জাজমেন্টের মূল যেগুলো মোটো যেগুলো। আর একটা অদ্ভুত জিনিস দেখলাম, সবার বললো স্পাইরাল বার্নিংটা কোথায়, যেগুলো আমি ইউজ করেছিলাম। এনারা এত ব্যস্ত যে বোর্ডের অ্যাপিলটা একবার দেখার সময় পায়নি। বোর্ডের অ্যাপিলটা দেখলে তার মধ্যে স্পাইরাল বাইন্ডিং এর ডকুমেন্ট গুলো আছে, একবার দেখে নিক। দেখলে যে কনফিডেন্সে টকবক করে ফুটছেন সেটা আরেকটু ডাউন হবে। আমি আবার বলছি, কোর্টে ঝামেলা করার কোনো দরকার নেই। আপনাদের মামলা করুন, যদি সত্যি কিছু থাকে সেগুলো নিয়ে বলুন, বেকার চিল্লামিল্লি করে কি হবে। একজনকে আমি দেখেছিলাম 8,000-কে 26,000-এ নিয়ে যেতে, এখানে 32,000-টাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার। না দেখুন, কুণাল ঘোষ তো জেল খাটা আসামি, যাদেরকে তিনি পাঠিয়েছিলেন তাদের দোষ নেই, আমি আবার বলছি তাদের দোষ নেই। খড়কুটো ধরে বেঁচে থাকার ইচ্ছা তাদের অবভিয়াসলি আছে, তারা চাকরি পায়নি, তারা বঞ্চিত। সরকার একটা অদ্ভুত খেলা খেলেছে, চাকরি চোরগুলোকে বের করে এদেরকে চাকরি দিতে পারতো, না করে সুপার নিউমারি পোস্ট তৈরি করছে যার কোনো প্রভিশন বা পাওয়ার বোর্ডের কাছে বা কমিশনের কাছে বা সরকারের নেই, আইনে নেই। এরা করে এদেরকে নাচালো, এদেরকে কোর্টে পাঠালো, বিচারপতির ছবি রাস্তায় ছিপকে তার উপর হাঁটাহাঁটি করলো, স্লোগান চললো, আইনজীবীদের ঘেরাও করা হলো। আমি আবার বলছি, এদের হয়তো কোনো দোষ নেই, এদেরকে যারা চালিত করছে কুণাল ঘোষের মতো লোকজন, এরা কুণাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করুক জেলের ভিতর কেমন লাগে, কারণ ভবিষ্যৎটা হয়তো সেখানেই। ওরা যে কাজগুলো করছে তারপর আইনি সুরাহা কতদূর পাবে সন্দেহ আছে। মাননীয় প্রধান বিচারপতি এটা কথা বলেছেন, মাননীয় প্রধান বিচারপতি একটা কথা বলেছেন যে তোমরা কোর্টেও আছো, রাস্তাতে এইভাবে আছো, এটা হতে পারে না। আরো একটা ইস্যু আছে এখানে। গতকালকে যখন হাইকোর্টে মামলাটা মেনশন হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, কারা কারা মেনশন করেছিল তোমরা দেখেছো? আমি বলে দিচ্ছি কারা কারা করেছিল। জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি করেছিল, জয়ন্ত নারায়ণ মিত্র সাহেব করেছিল। জয়ন্ত নারায়ণ মিত্র সাহেব হচ্ছে রাজ্য সরকার প্রাক্তন এজি। পার্থ সারথী সেনগুপ্ত মহাশয় করেছিলেন, এসএসসির হয়ে উনি রেগুলার অ্যাপিয়ার করেন। যাদেরকে তোমরা বাম আইনজীবী বলে থাকো তারা করেছিল, যারা নিউট্রাল আইনজীবী বলে থাকো তারা করেছিল, কংগ্রেসপন্থী আইনজীবী তারা করেছিল, তৃণমূলপন্থী কিছু আইনজীবী তারাও ছিল, বিজেপি পক্ষে আইনজীবী তারাও ছিল। কেন জানো তো? এই যে আমরা এই কালো কোটটা পরে আছি না, এই কোটটার কোনো রং হয় না। আমাদের রাজনৈতিক পরিচয় কোর্টের বাইরে গেলে আছে, কোর্টের ভিতরে নয়। এই রং ছাড়া লোকগুলো কোনো একটা আইনজীবীকে আক্রমণ করা মানে বার ইউনাইটেড হবেই। বার ইউনাইটেড হওয়া মানে বার এদের এগেনস্টে কথা বলবেই। যারা করেছেন, আমি আবার বলছি, আপনাদের কষ্ট আছে, আপনাদের বেদনা আছে, সবই আছে, যারা আপনাদের চাকরিগুলো চুরি করলো এর ধর্নাটা তার বাড়ির সামনে গিয়ে দিন, মমতার বাড়ির সামনে দিন, কোর্টে ধর্না দেওয়ার জায়গা নয়। যে প্যানেলে নিয়োগ হয়েছে সেই প্যানেলটা কোথায়? কাট অফ স্কোর আমার মামলার প্রেক্ষিতে পাবলিশ হয়েছে। কাট অফ দেখলে পরিষ্কার দেখা যাচ্ছে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি। তো রিজার্ভেশন রোস্টারটা কেন মানা হয়নি? যে অ্যাপটিটিউড টেস্টটা হয়নি, যেটা স্বীকার করে গেছে, এক্সামিনারদের ডাকা হয়েছিল, এক্সামিনারের নাম বোর্ড দিয়েছিল, তাদের যখন ক্রস এক্সামিনেশন হয় তখন বোর্ড তাদেরকে একটা প্রশ্ন করেনি, মানে তারা স্বীকার করে নিয়েছেন যে হয়নি। বোর্ডের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন রিগার্ডিং অ্যাপটিটিউড টেস্ট, তিনি নিজেও জানেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি। তো যেটা হয়নি তার ক্ষেত্রে নাম্বারটা হলো কি করে? মুখ্যমন্ত্রী তো অত্যন্ত মানবিক, তার বিশাল হৃদয়, আমি তাকে অনুরোধ করবো তার হৃদয়টাকে আরেকটু বড় করতে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে 20,000 পয়সার ভাতা দেবেন বলেছেন, যারা চাকরি গেছে, এরা তাদের মধ্যে কেন লিমিটেড রাখবেন? খালি 2011-র পর থেকে পশ্চিমবঙ্গে যে কটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে সব কটাই তো দুর্নীতি হয়েছে।
সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যারা যারা অ্যাপ্লাই করেছিল, যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে, যারা যারা অ্যাপ্লাই করলো, সবাইকে ভাতা দিক। 20,000 দেবে, 25,000 দেবে, 50,000 দেবে, তার ব্যাপার। 1.5 কোটি মানুষ, 1.5 কোটি চাকরি পরীক্ষার্থী, প্রাইমারিতে বলো, আপার প্রাইমারিতে বলো, 9 থেকে 12-এ বলো, ফুড কর্পোরেশনে বলো, এসআইএ বলো, কনস্টেবল নিয়োগে বলো, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগে বলো, যে কটা নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত রাজ্য সরকার করেছে 2011 পরবর্তীকালে, সবাইকে ভাতা দিক। মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত দয়ালু, তার মনটাকে আরেকটু বড় করে ভাতার ব্যাপারটা সবাইকে দিক। 32,000-এর ভবিষ্যৎ কি কার্যত ঝুলেই রইলো? কারণ কেন, কি হলো 32,000-এর? কি হবে 7 তারিখে, বা কি হতে চলেছে? আদেও কি কিছু সুরাহা হবে? আমি তো দেখছিলাম একজনের বাইট কার্যত, তিনি বলছিলেন ওএমআর নিয়ে কি হবে, লিস্ট দেখলেই হলো, প্যানেল দেখলেই হলো। এই মন্তব্যগুলো কি ধরনের মন্তব্য? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি, যার মামলা, কথা বলবো। দাদা, কি হলো 32,000-এর? ভবিষ্যৎ কি ঝুলেই রইলো? না, ঝুলে তো আপাতত স্টেজও আছে, হিয়ারিং আছে, সেটা বিষয় না। একটা পুরোনো কোর্ট আছে, জানো তো? কোর্টটা খুব ইম্পর্টেন্ট, আমি পড়ছি। If you have the law on your side, if you have the fact on your side, pound on the facts. If you have law on your side, pound on the law. If you have neither, pound on the table for the sake of your client. মানে তোমার যদি ফ্যাক্ট থাকে, ফ্যাক্টের উপর জোর দাও। তোমার দিকে যদি ল থাকে, ল এর উপর জোর দাও। যদি কিছুই না থাকে, তাহলে চিল্লামিল্লি করো। গতকালকে সেটাই আমরা দেখলাম, যে কে মামলা করবে সেটা নিয়ে এরা এখন ডিসাইড করতে পারলো না। কে মামলা করবে সেটা নিয়ে ঝামেলা, আমি করেছি না আমি করেছি, এই কে অবস্থাকে মেটাক। বলছি, অপোজিটে ছিলেন আপনি, আর কে ছিল? এত ভয় আপনাদেরকে এখন থেকেই যে কে লড়বো? মানে আমি বলছি আইনজীবীরা দ্বিধাগ্রস্ত যে কে মামলাটা। অপোজিটে আমি একা নই, আমি সিঙ্গেল বেঞ্চে আমি একা মামলাটা করেছিলাম, অর্ডার পেয়েছিলাম। ডিভিশন বেঞ্চে কিছু রিট পিটিশনার হয়ে মামলা লিড করছেন সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সৌম মজুমদার, মিস্টার কুমারজয়ী তিওয়ারি আছেন, আরো বেশ কিছুজন আছেন, মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে হয় কয়েকজনের জন্য আছেন। তো এদের মধ্যে আমাদেরকে বলেছে তোমরা ঠিক করে নাও কে লিডিং আর কাউন্সিল হবে এবং বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে। সেটা আমরা জানিয়ে দেবো পরের দিন কোর্টকে, কে লিড করবে, বাদবাকি কে সাপ্লিমেন্ট করবে। হাইকোর্টে নর্মালি রুল হচ্ছে, এটা নর্মাল, যে সিনিয়র অ্যাডভোকেট যারা হয়, যারা সিনিয়র গাউন হয়, তারা একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পায়, তারা আগে আর্গুমেন্ট অ্যাডভান্স করতে পারেন। তো এই ক্ষেত্রে সেটাই অবভিয়াসলি সেটাই হবে, যেহেতু সিনিয়র লিডাররা আছেন মামলাটার মধ্যে। তো সেটা নিয়ে ডিসাইড হবে, মানে আমাদের মধ্যে কোনো ডিসপিউট নেই, আমাদের মধ্যে ঠিক আছে, কারণ আমরা জানি উই হ্যাভ ফ্যাক্টস অ্যান্ড ল অন আওয়ার সাইড। যাদের ফ্যাক্টসও নেই, লও নেই, খালি চিল্লামিল্লি করছে, তারা লাফাচ্ছে। আমরা আবার একটা কথা বলছি, এত চিল্লামিল্লি তো কিছু নেই, সিম্পল করে দিক না। নিয়োগ হয়েছে তো প্রাইমারিতে, ফ্যাক্ট তো, প্যানেলটা কোথায়? অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোর উত্তর সময়ে পাওয়া যাবে। আমার টেনশন অন্য জায়গায় আছে, না তো, টেনশন অন্য জায়গায় আছে। একজনকে আমি দেখেছিলাম 8,000-কে 26,000-এ নিয়ে যেতে, এখানে 32,000-টাকে উনি কোথায় নিয়ে যান ওটাই দেখার। মানে আপনি সরকারের উপরে রীতিমতো বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে 8,000 যখন দিয়েছিল তখন মেনে না নিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, সেটাকে 26,000-এ নিয়ে গেছে। আবার বলতে চাইছেন এই 32,000টা তার মানে কি 63,000? যেটা জানি না, আমি এই ব্যাপারে মন্তব্য করবো না। এটা সোজা সোজা কথা বলি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাডমিটেড ফ্যাক্ট। একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক না, একাডেমিক স্কোর ওপর বেস করে একটা প্যানেল হোক, তার সাথে রিজার্ভেশন রোস্টার মেনে একটা প্যানেল হোক। সবার আগে প্যানেলটা প্রকাশ হোক, যার বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হলো। প্যানেল প্রকাশের এতগুলো অর্ডার কালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিভিন্ন বেঞ্চ পাস করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে পড়ে আছে। প্যানেল পাবলিশ করতে বোর্ড এত ভয় পাচ্ছে কেন? প্যানেলে কি এমন গোলমাল আছে? খুব সোজা কথা রয়েছে না, 32,000 যদি তুমি মনে করো 32,000 অযোগ্য না, 32,000-কে যদি মনে করো চাকরি চোর না, তবে এদের মধ্যে সিংহভাগ বেনিয়মের সুবিধা পেয়েছে, এদের মধ্যে সিংহভাগ করাপশনে জড়িত আছে, কিন্তু সবাই নয়। কারণ রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, এরা জানে, প্যানেল নেই এরা জানে, এসএমএস এর নিয়োগ হয়েছিল এরা জানে। আর কালকে দেখলাম একজন বলছিল ওএমআর নিয়ে, এটা ওএমআর এর মামলা নয়। ওএমআর এর মামলা, আমার স্ট্যান্ড আবিট ডিফারেন্ট। ওএমআর সংক্রান্ত যে মামলা আছে আমার স্ট্যান্ড একটু ডিফারেন্ট। এসএসসির মামলার ক্ষেত্রে যা ওএমআর এর ইস্যু, আর এই মামলার ক্ষেত্রে ওএমআর এর ইস্যু দুটো এক নয়। সুতরাং ওটাকে অন্য একটা ইস্যু, তোমার চ্যানেল আমি আগেও একবার বলেছিলাম, ওটা ডিফারেন্ট ইস্যু।